বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে কিন্তু লাগছে পুরো ভূত, একদম পুরো ভূত লাগছে। দেখো, কারণ এক একজনের প্ল্যানিং এক এক রকম থাকে। ভিডিও এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রাস্তায় বাস এসে আমার কাছে পিলি 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 পিলি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে মানুষ কিন্তু ডিম সিদ্ধ খেয়েছে, ড্রাই ফ্রুটস খেয়েছে। সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। কাল রাতের সেই ডিমের ঝোল আর রুটি দিয়ে খেয়েছি আমরা। আর দেখো, মানুষ কিন্তু অন্য নেই, ঠিক আছে? ওই জন্য গামছা জড়িয়ে এসছে। তোমাকে মনে হচ্ছে সন্ন্যাসী চৈত্র মাসে। তো চলো, এবার রান্না করা হবে। কি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম, তোমার তো জানোই অনেকটা রুটি করেছিলাম। তো সেই রুটি ছিল, ডিমের তরকারি ছিল, তো সেই দিয়ে আমরা দুজন খেলাম। আর ও রাত্রিবেলা কালকে বাদাম ভিজিয়ে রেখেছিল। বাদাম তো খাওয়া হচ্ছিল না, আমিও খেয়েছি মানুষের সাথে। হ্যাঁ, তো বাদাম তো খাওয়া হচ্ছিল না, তাই জন্য ও বললো বাদামটা আবার খেতে হবে, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে। এই দাও গাল টাল ফেটে যাচ্ছে, এগুলো হচ্ছে ক্যালসিয়াম ভিটামিনের অভাব। তাই জন্য বাদাম টাদামগুলো ভিজিয়েছে সকালে। ও খেলে আমি বললাম আমার সাথে তুমিও খাও, কারণ ওর শরীরটাও খুব দুর্বল। একটানা এত ধকল যাচ্ছে না, একটু রেস্ট পাচ্ছে না, তো মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে ওর। ঘুমের ঘাটতি প্লাস কাজের চাপ, তো সব মিলিয়ে মিশে। তো যাই হোক, আমরা সকালের খাওয়া দাওয়া মোট কথা কমপ্লিট। এবার হচ্ছে টুকটাক ঘরের কাজগুলো করব, তার সাথে রান্না বান্না করব। তো চলো। আর বিছানাপত্র আপনার গোছানো হয়? না, বিছানাপত্র গোছাইনি, কারণ আমি বিছানা চেঞ্জ করব আজকে। বিছানাপত্র গুছিয়ে তারপরে গিয়ে রান্না করবে। আর সবজি টবজি কিন্তু সব আমি কেটে দিয়েছি। কি কি কেটেছি বলি? বেগুন, আলু, কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। একটাই রান্না করব আজকে, খুব গরম পড়ছে। আর চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ওটাও ভিজিয়ে দিয়েছে বাটিতে। তো যাই হোক, চলো। আর মানু তো এইসব কাজগুলো করবে, আর তার সাথে আমারও একটু কাজ আছে, সেটাও তোমাদের একটুখানি দেখাবো। জাস্ট এটা না খুব হিট হচ্ছে, বুঝলে? ইউপিএস থেকে ইনভার্টার করা, সে কারণে আবার এখানে একটা ফ্যান লাগাবো। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে কিভাবে কি তৈরি করলে ভাই আমাকে একটু বলো, বা অনেকে জিজ্ঞেস করছো কত খরচ হয়েছে। তো ফুল ডিটেলসে একটা ভিডিও অবশ্যই আসবে। আগে ফুল কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে 1 থেকে 2 মিনিট ব্লগের মধ্যেই বলে দেবো, ঠিক আছে? কোনো কী করবে এখন? রোজ সকালে ঘুম থেকে উঠে আমার বর যখন চা করে, ওইটুকু টাইমের মধ্যে ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে ফেলি। মাঝে মধ্যে একটু অর্ধেক মানে এলোমেলো হয়ে যায়। যেদিন আমি ঘুম থেকে ওঠার আগেই ও চা হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়েই কিন্তু চাটা খেয়ে নিই, তারপরে বিছানা গোছাই। তো আজকে আর বিছানা গোছাইনি প্রথমে, আজকে ওরকমই হয়েছিল। তো যাই হোক, এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন যত দিন যাচ্ছে কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়, আর বিশেষ করে গরমে। এমনি ওয়েদার ঠান্ডা থাকলে কিন্তু কাজ করতে অতটাও কষ্ট হয় না, মারাত্মক পরিমাণে গরম লাগে। আর প্রেগনেন্সি চলাকালীন গরম একটু বেশিই লাগে, এটা সবাই তোমরা জানো যে প্রেগনেন্সিতে মানে একজন সাধারণ মানুষের থেকে গরম মানে 3 গুণ বেশি লাগে, আর কষ্টও বেশি হয়। তো যাই হোক, ভাবছিলাম আজকে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করব, তারপর ভাবলাম থাক, আজকে আর চেঞ্জ করব না। এখনও সেইভাবে যে নোংরা হয়েছে সেরকমটা না। আসলে বাড়ি তো থাকি মাত্র দুজন, তার মধ্যে ও থাকে অর্ধেক টাইম দোকানে, আমি একাই থাকি। আর তার মধ্যে আমি এই ঘরে খুব একটা বেশি থাকি না, রাতে থাকি। আর সন্ধ্যের টাইমটা তো বেশিরভাগ টাইম আমি ওই দিকটাই থাকি, আর বাকি টাইম রান্নাবান্না করি, কাজকর্ম করি। খাট তো সেইভাবে নোংরা হয় না। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তখন একদিন বাদ 2 দিন বাদই বিছানার চাদর চেঞ্জ করতে হয়, কারণ নোংরা করে ফেলে বাচ্চারা। জানি না এরপরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন কীভাবে সাদা বিছানার চাদর মেনটেন করব, কারণ আমি তো সাদা বিছানার চাদর খুবই ভালোবাসি। তোমরা দেখবে বেশিরভাগ বিছানার চাদর কিন্তু আমার সব হালকা কালার। আমি হালকা কালারের বিছানার চাদর ভীষণ পছন্দ করি, কালারফুলও পছন্দ করি, কিন্তু হালকা কালার একটু বেশি পছন্দ করি। এরপরে হয়তো আর সাদা চাদর পাতা সম্ভব হবে না, কারণ জানোই নোংরা হয়ে যাবে। তো তখন ডিপ কালারের বিছানার চাদর পাততে হবে। আমরা তো রাতে এসি চালিয়ে ঘুমাই, এবার অর্ধেক রাত্রে ভোরের দিকে আমরা কিন্তু এসিটা বন্ধ করে দিই, ফ্যানটা চালিয়ে দিই। যেহেতু এখন রিমোট কন্ট্রোল ফ্যান, রিমোটে চাপ দিলেই ফ্যানটা চলে যায়। তো আর রিমোটেই এসিটা অফ করে দিই, সকালে উঠে সুইচটা অফ করে দিই। এবার সেই ভোর থেকেই কিন্তু এসিটা বন্ধ। এখন এই চাটা খাওয়ার পরে বিছানাটা গোছাবো, তাই জন্য আবার একটু এসিটা চালালাম, না হলে আমার খুব কষ্ট হচ্ছিলো তার জন্য। তো এসিটা চালিয়ে যতক্ষণ এসির মধ্যে থাকি ততক্ষণ একটু শান্তি। মাঝখানে কিছুদিন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঝড় বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে ভালোই কাটছিল, কিন্তু একভাবে তো সেটা কাটলে হবে না। এটা যেহেতু গরমকাল, গরম তো পড়বেই, সামনে আম পাকবে, কাঁঠাল পাকবে, তো গরম না পড়লে কি হবে? গরম না পড়লে হবে না, গরম মারাত্মক পড়বে। তবে আর যাই বলো, বৈশাখ মাসটা কিন্তু এবছর কিন্তু বেশ ভালোই গেল, বেশ ঝড় বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অর্ধেক দিন এরকমভাবেই কেটে গেল।
তো সামনে জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়বে, ফাটানো গরম পড়বে, যেটা বৈশাখ মাসে পড়েনি। তো যাই হোক, এখন আর বৃষ্টির কোনো ওয়েদার নেই, বৃষ্টির ওয়েদার সম্পূর্ণ কেটে গেছে। এখন মারাত্মক গরম পড়বে, এখন সামনে 40-42 ডিগ্রি গরম। এবছর এখনও বোধহয় পড়েনি সেরকমটা, তো এবার পড়বে। তো আমি আর পাচ্ছিলাম না, তো আমার বরকে বললাম যে তুমি একটু করে দাও, আর ওই বললো যে আমি করে দিচ্ছি। আসলে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিলো উঁচু নিচু হতে। তো ওই ঘরটা গুছিয়ে রেখে চলে আসলাম পাশের ঘরে। এই ঘরের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, রাস্তার ধারে তো ধুলো আসে, তাও অনেক দিনই পাতা ছিল, বললাম না খুব বেশি ব্যবহার হয় না। তো সকালে চায়ের বাসন টাসনগুলো এখানে মানে চা খেয়েছিলাম, কাপটাপ সেগুলো সরিয়ে নিয়ে গেলাম, বিস্কুটের কৌটো ছিল সেগুলো তুললাম। এবার সুন্দর একটা কাঁচা বিছানার চাদর পাতবো। কাঁচা বিছানার চাদর ভাঁজ করে কিন্তু আমি সব শোকেসের ভিতরেই পাট করে রেখে দিই। শোকেসের একটা জায়গা আছে যেখানে আমার কাঁচা বিছানার চাদর থাকে। তো এই খাটটা যখন আমরা কিনেছিলাম, রানাঘাট থাকতেই তো সব জিনিসপত্র বেশিরভাগ আমাদের কেনা। তো প্রথমে বড় খাটটা কিনেছিলাম, যেদিন আমরা রানাঘাটে গিয়েছিলাম সেদিন কিনেছিলাম বড় খাটটা, আর তার 1 মাস পরে 2 মাস পরে হয়তো বা ছোটো খাটটা কিনেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো এই ছোটো খাটে আমাদের দুটো খাটে দু রকম, মানে একটা খাটে আছে হচ্ছে গদি আছে, তোষক নেই, আর একটা আছে তোষক আছে গদি নেই। এই ছোটো খাটটা যেমন তোষক আছে, কিন্তু মোটা যে গদিটা ওটা কিন্তু নেই। তো আমাদের দুটো জিনিস কিনতে হবে এখনও, একটা হচ্ছে গদি আর একটা তোষক, তো তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এই ঘরে শুতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটো খাটটা এতটা সুন্দর, মানে একটু আওয়াজ হয় না, নড়ে না চড়ে না, একদম হার্ডি যাকে বলে। আর বড় খাটটাও ভালো, কিন্তু বড় খাটটার থেকে ছোটো খাটটা একটু বেশিই ভালো। তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, আর উপরের দিকে ওইগুলো আমি করতে পারছিলাম না, তাই ওকে আবার বলছিলাম। তারপর আমার আবার মনের মতন হচ্ছিল না বলে তারপর আমিই আবার করছিলাম। আসলে কী বলো তো, মানে ঠিকঠাক করে কাজ মানে না হলে না ভালো লাগে না। বিছানার চাদর টান না হয়ে থাকলে ভালো লাগে না, এলোমেলো হয়ে থাকলেও ভালো লাগে না। তো গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমাদের এই শখের সংসার, আমাদের সুন্দর সংসারটা আমরা সাজিয়েছি নিজের হাতে। মানে কেউ বলতে পারবে না, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কেউই বলতে পারবে না যে তোদের সংসার কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি, আমরা গুছিয়ে দিয়েছি। এই কথাটা আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের সংসার আমরা দুজনে কষ্ট করে, অনেক কষ্টে, তাও এই 1 বছরের মধ্যে এত কম সময়ে আমরা এই সংসারটা সাজিয়ে তুলেছি। তো এই বিষয়ে সবাই ভালো ভালো কমেন্ট করেছো, কিন্তু 2-1 জন একটু অন্যরকম কমেন্ট করেছো। অন্যরকম বলতে তাদের ধারণাটাও ভুল, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই তাদের ধারণাটা ভুল। তো সেই বিষয়ে কিন্তু আমি কথা বলবো, তবে এখন আমি পরে বলছি, ঠিক আছে? তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। তো তারা কমেন্ট করেছে, কমেন্টগুলো তাদের কাছে হয়তো বা ঠিক, আমার কাছেও ঠিক, কিন্তু পুরোটা ঠিক নয়। কিছুটা ঠিক হলেও পুরোটা কখনোই ঠিক নয়। তো এরমভাবে মন্তব্য করা উচিত না, কারণ অপরজনের সেটা খারাপ লাগতে পারে। আর তো যাই হোক, সেটা পরে বলছি, তোমরা এখন বুঝতে পারছো না হয়তো। তো দেখো, বিছানার চাদরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এখনও দুপুরে রান্না বান্না বাকি আছে, গরমের মধ্যে কি করে করব তাই ভাবছি। আর এই বেলাটা আমার বর আজকে বাড়ি আছে। তো চলো, ফ্রিজ থেকে মাছ কিন্তু বার করে রেখে এসেছি, চিংড়ি মাছ। আর সবজিও তো আমার বর কেটে দিয়েছে, আলু আর বেগুনটাও কেটে দিয়েছে। ও বাড়িতে থাকে যখন কেটে দেয়, কিন্তু এখানে আসার পরে সব কাজ কিন্তু আমিই করি বেশিরভাগ। আমার বর যেহেতু ফুল দমে দোকানে ডিউটি করছে, তাই জন্য ওকে আর আমি বলি না, আর ও সময়ও পায় না। যতটুকু সময় পায় ততটুকু কিন্তু করে দেয়। বাড়ি এসে মাঝে মাঝে ঘরটর মুছে দেয়, তাও সেটা খুবই কম। তো এখন আমি পারছি বলে করছি, যখন পারবো না তখনকার চিন্তা, তখন দেখা যাবে। তো এই যে কাঁচা বিছানার চাদর, কাঁচা বলছি, যে বিছানার চাদরটা তুললাম সেটাও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, আর এই যে কিছু নোংরা জামা কাপড় ছিল সেটাও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। একটু পরে মেশিনটা চালু করে দেবো, তাহলে কিন্তু কাছাকাছি হয়ে যাবে। আর ওইদিকে বারান্দায় মেলে দেবো আমি ওইদিকে বারান্দায় মেলে দিই, বাইরে রোদে মেলি না। এমনি একটু পরেই শুকিয়ে যাবে, এমনি তো ওয়াশিং মেশিনে বেশিরভাগটা শুকিয়েই বের হয়। তারপরে আর একটুখানি মানে রোদে না দিলেও 10 মিনিট এমনি মেনে রাখলেই শুকিয়ে যায়। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এই যে প্লাইয়ের ওপরে জল দিয়ে মুছবে না। তো হ্যাঁ, এটা একদমই ঠিক কমেন্ট করেছো, প্লাইয়ের ওপরে জল দিয়ে মুছবো না, কিন্তু কী করবো বলো তো, এখনও তো এর ওপরে কিছু পাতা হয়নি। এবার এখানে না মুছলে তো পিঁপড়ে উঠবে, নোংরা হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। আর এই জায়গাটা তো আমি বললাম তোমাদের যে আমরা কার্পেট পাতবো, তো দেখি কবে পাতা হয়। তো বন্ধুরা দেখো, রান্না বসিয়েছি। এই যে বেগুন আলু, এই যে আছে চিংড়ি মাছ, ঠিক আছে, এটা ধুয়ে রেখেছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে কাটা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আমি চালটা ধোবো, তার জন্য হাঁড়িতে চাল নিয়ে নিই। তো চলো ঝটপট করে, ভিডিও এডিট করতে গিয়ে রান্নাটা দেরি হয়ে যাচ্ছে, তো এখন আর বেশি কথা বাড়াবো না, রান্নাটা এগিয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আর খুব গরম লাগছে আজকে, এত গরম পড়ছে বাইরে, থাকা যাচ্ছে না। পুরো স্নান টান করে চলে এসেছি, আর এসে দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি দুটো থালায়,
আর গ্লাস এই একটাই কিনেছিলাম, সবাই বলছিল একটা গ্লাস কেন, তো দিদি যে টাকা পাঠিয়েছিল সেই টাকা থেকেই আমরা কিন্তু কিনেছি, ঠিক আছে, ওই জন্য ওই টাকায় যা যা হয়েছে তাইতেই কিনেছি। আর সামনের মাসে আরও একটা গ্লাস কিনবো, সেটা আমরা কিনবো, যেহেতু এটা দিদি গিফট করেছে তার জন্য আমরা নিজের টাকা দিয়ে আর গ্লাস তখন কিনি, ভেবেছিলাম পরেই কিনবো, ঠিক আছে। তো তোমাদের জানিয়ে দিলাম, তো একটাই গ্লাস আপাতত, পরে আর একটা গ্লাস কিনে নেব। আর একটা কমেন্ট দেখছিলাম বলছে যে এটা অন্য কেউ গিফট করেছে, না যে গিফট প্যাকিং কেন, তো গিফট প্যাকিং ওটা আমরা ইচ্ছা করে গিফট প্যাকিং করে এনেছিলাম, বলছিল প্যাকিং করে দাও, কোথাও বললাম যে না দিতে হবে না, তার বললাম হ্যাঁ প্যাকিং করে দাও, কারণ ভিডিওটা যখন করবো তখন দেখতে ভালো লাগবে তার জন্য, যেহেতু করেই দিচ্ছে আমার তাহলে করেই দাও তার জন্য, ঠিক আছে, এছাড়া আর কোনো কারণ নেই। যে দিদি পাঠিয়েছে সে দিদির ছবিটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে, ঠিক আছে। তো আজকের রান্না বান্না দেখো, বেশি কিছু না, চিংড়ি মাছ, বেগুন, ব্যাস সিম্পল, চিংড়ি দিয়ে বেগুন। চলো তুমি বলো। তো হ্যালো বন্ধুরা, কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে শরীরটা ভালো ছিল না, রান্নাবান্না করে গরমে কাজবাজ করে দুপুরবেলা খেয়ে দিয়ে খুব কষ্ট হচ্ছিল, তারপর তো শুয়ে পড়লাম, আর তারপরে ও চলে গেল দোকানে, কারণ কালকে তো সকালটা দোকানে যায়নি কোনো একটা কারণে, তো যাই হোক ও কালকে দোকানে চলে গেল বিকালবেলা, আর তারপরে ওই যে আমি শুয়ে পড়লাম, ঘুমায়ও নি কিন্তু এমনি শুয়ে পড়লাম, শুয়ে পড়ে শরীরটা ভালো লাগছিল না, এদিক ওদিক করে সারাটা সন্ধে গেল, তারপর রাত্রিবেলা ও আবার বাড়ি আসলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, মানে কোনো কিছু খুঁজে পাইনি, ভিডিও করার মতন কিছু খুঁজে পাইনি, তার জন্য আর কি ভিডিও করা হয়নি। তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু আসি, কিছু এমনিও কিছু কথা বলতাম যেটা কালকে রাত্রে বলতাম, রাত্রে বলা হয়নি, তাই জন্য এখন আসলাম। ভিডিওর মধ্যে বলেছি যে কিছু কথা বলবো, কমেন্ট এসেছিল, দু থেকে তিনজন মতো কমেন্ট করেছিল, তো ভাবলাম একটু রিপ্লাই দিই তাদের, তাই জন্য রিপ্লাই দিচ্ছিলাম। কালকে যে ভিডিওতে বলেছিলাম না যে আমাদের সংসারটা আমরা নিজের হাতে না সাজিয়েছি, অ্যাকচুয়ালি ওটা রিপ্লাই না, ওটা তাদেরকে বোঝানো, হ্যাঁ তারা হয়তো কোনো কারণে বুঝতে পারছে না। হ্যাঁ, যেহেতু কমেন্টটা আমাদের ভিডিওতে এসেছে তাই আমাদের ভিউয়ার্স কমেন্ট করেছে, তাই আমাদের রিপ্লাইটা দেওয়া আমাদের উচিত। তো ওই যে কালকে মানু যে ভিডিওটা ছেড়েছে তোমরা তো দেখেছো সবাই, ভিডিওতে বলা হয়েছে যে আমরা সুন্দর করে আস্তে আস্তে আমাদের নিজেদের সংসারটা গুছিয়ে নিচ্ছি বা অনেক কষ্ট করে গুছিয়ে নিচ্ছি, এরকম ধরনের কিছু টাইটেল মানু দিয়েছিল, তো সেখানে অনেকেই কমেন্ট না আমি করেছে। বলেছিলাম যে আমার সংসার গোছানোর পেছনে কারোর হাত নেই, মানে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি কারোর হাত নেই, আমাদের সংসার আমরা নিজেরাই গুছিয়েছি, মানে কেউ বলতে পারবে না আমাদের নিজেদের লোকজন যে তোদের সংসার আমরা গুছিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি, এটা কেউ বলতে পারবে না, কারণ আমাদের সংসার আমরা গুছিয়েছি এবং এখনো গোছাচ্ছি, এটাই বলেছি। চেষ্টা করছি, মানে দেখো তোমরা তো দেখেছো সে আমাদের বিয়ে থেকে, মানে রানাঘাটে গিয়ে যাওয়ার প্রথম দিন থেকেই তোমরা দেখছো যে আমরা একের পর এক জিনিস কিনছি, থালা বাসন নতুন কিনেছি, সব কিছু, মানে আমাদের সংসারে যাই আছে সবই নতুন, কিছুই ছিল না, শুধু আমরা নিয়ে গেছিলাম টিভিটা, এসিটা, আর কিনে টুকটাক গেছি কিছু টুকটাক কিছু জিনিসপত্র, জিনিস জামা নিয়ে গেছিলাম, কাপড় এটা ওটা আর অনেক জিনিস আমার আছে। যন্ত্রপাতিগুলো আছে এইসব। আর তারপরে তোমরা দেখেছো একটা থালা থেকে একটা চামচ পর্যন্ত সব কিছুই কিন্তু আমাদেরকে কিনতে হয়েছে নতুন করে। তোমরা হয়তো ওই দিনের ভিডিওগুলো, পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে। আমরা 5 তারিখ গিয়েছিলাম হ্যাঁ। বলো, আর আজকে হচ্ছে মের কত তারিখ, 13 13, আর 5 তারিখ, মানে 1 বছর কিন্তু পার হয়ে গেছে আমরা, 1 বছর পার হয়ে 1 সপ্তাহ হয়ে গেল। হ্যাঁ। তো ওই হঠাৎ মানে মনে হলো যেন নিমেষেই 2-3 মাসের মধ্যেই 1 বছর গড়িয়ে গেল। কিভাবে গেল আমি সেটাই ভাবি, মানে এই সেই মের 5 তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর সেই দিনকে গিয়েই আমরা খাট কিনেছিলাম, এই খাটটা হ্যাঁ যে খাটে সেদিন বসে, মানে দুপুরবেলাটা মেঝেতে শুয়েছিলাম, প্রচন্ড গরম পড়েছিল, প্রচন্ড। হ্যাঁ তার মধ্যে কি ফ্ল্যাট মালিক একটা সিলিং ফ্যান দিয়ে রেখেছিল, আর আমাকে জিজ্ঞেস করেছিল যে অনুপম ফ্যানটা কি খুলে না, বলছি কোনো দরকার নেই, আছে থাক, তুমি রেখে দাও। ওই কারণে আমরা কিন্তু ফ্ল্যাট ছাড়ার সময় তোমরা দেখবে ওই ফ্যানটা রেখে এসেছিলাম। হ্যাঁ ওটা ওখানে ছিল। আর কলিং বেলটা নিতে ভুলে গেছিলাম, সেটা ওখানে আছে। কলিং বেলটা খুব সুন্দর ছিল, দামি। তো যাই হোক, যা রেখে এসেছি তার মায়া করে তো লাভ নেই, আর মনে ছিল না। তো বিষয়টা হচ্ছে তোমরা ওই পুরোনো দিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে হাঁড়ি বলো বাটি বলো সব চকচক করছে, মানে কি বলবো, মানে নতুন, একদম নতুন সব কিছুই। এবার তার মধ্যে ওই রানাঘাটে কাটানো মুহূর্ত যে 4 থেকে 5 মাস আমাদের কাছে ছিল একটা স্বপ্নের শহরের মতো। এখন আমরা কাল রাতেও বলা বলি করছিলাম যে জানো তো, প্রায় বলি ভবিষ্যতে যদি আমাদের
সক্ষমতা হয় আমরা অবশ্যই রানাঘাটে একটা 1 BHK হলেও ফ্ল্যাট কিনবো। আমাদের স্বপ্নের জায়গা ওটা, কারণ- মানে আমাদের ভালোবাসার স্মৃতি। কারণ বিয়ের প্রথমেই ওখানে গেছি, মানো একটু পাটাগুলো কম নাড়াও, আমার নড়াচড়া অসুবিধা করছে, হচ্ছে বুঝতে তাই। পারছি। হেলান দিয়ে হেলান। তো যাই হোক ওসব ছাড়ো। না আমি বলি তবু এগুলো তো বলা অবশ্যই কর্তব্য, তাই না? তো ওই যে প্রথম গিয়ে ফ্ল্যাটে ওঠা, পাশেই ছিল এক্সপ্রেস বাজার, নতুন হয়েছিল, আমরা আসার কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল। যখন কিছুদিন পরে আমরা আমরা যাওয়ার এখানে চলে আসার কিছুদিন আগে উদ্বোধন মানে আমরা হয়েছিল, ওখানে যাওয়ার কিছুদিন পরে উদ্বোধন পরে হয়েছে। উদ্বোধন হয়েছিল। তাছাড়া রাত্রেবেলা আমরা 1টা-2টোর সময় ঘুরতে বেরোতাম, তোমরা দেখেছো। হাইওয়েটাকে খুব মিস করি, একটু গেলেই কল্যাণী, তারপরে এদিকে শান্তিপুর ছিল, মানে আমরা তো শুধু ঘুরে বেড়াতাম। মানে রানাঘাটের A to Z প্রায় সম্পূর্ণটা না হলেও 70 থেকে 80% আমরা চিনে গেছিলাম। আর রাত 1টার সময় সেই ঘুগনি খাওয়া রেলগেটে বলো, কত কিছু। তো যাই হোক, আর আমরা বিয়ের পরপরই কিছু ভিউয়ার্স বা কিছু সাবস্ক্রাইবার বা আমাদের কিছু ভালোবাসার মানুষের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ কিছু গিফট আমরা পেয়েছিলাম। আর সেগুলো তো তোমরা জানো কি কি পেয়েছি। তো কথাটা মেন কথাটা যে বিষয়টা সেটা হচ্ছে সেই কমেন্টটা করেছে, কমেন্টটা হচ্ছে যে দুজন কমেন্ট করেছে যে তোমাদের সংসার তো তোমরা কি গুছিয়েছো, তোমরা তো কিছুই গোছাওনি, তোমাদের সংসার তো লোকেরা গুছিয়ে দিয়েছে। আবার একজন কমেন্ট করেছে যে তোমার সংসার তো যখন একজনের নাম ধরে বলছে সে তোমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে, তোমরা কি গুছিয়েছো। তো এই বিষয়টা নিয়েই আমরা কথা বলবো, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়েই কথাটা হচ্ছে, দেখো একটা সংসার যদি গোছাতে হয় না, যে কোনো হাতে গোনা 4টে বা 5টা জিনিস দিয়ে কিন্তু একটা সংসার গোছানো যায় না। হ্যাঁ, এটা অবশ্যই যে ওই 5টা জিনিস আমার একটা সংসারের শূন্যতা পূরণ করে, অনেক বড় শূন্যতা পূরণ করেছে। বড় শূন্যতা পূরণ করেওছে। কারণ একটা কথা বলি, আমাদের ওই সময় গরমে মানুষ ঠান্ডা জল খেতে পারছিল না বলে এক দিদি ভালোবেসে আমাদেরকে একজনের সোর্সে টাকা দিয়েছিল 10,000 টাকা, আর তাতে আমরা 8,500 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছিলাম। অবশ্যই সেই সময়টাই 10,000 টাকাটা আমাদের কাছে ছিল 50,000 টাকার সমান। অনেক বড় হেল্প, অনেক বড় সে হেল্প। হয়তো আমাদের আশীর্বাদ স্বরূপ ভালোবাসা স্বরূপ পাঠিয়েছে। কারণ আমি সেটা কিন্তু কখনোই দান হিসেবে নেব না, কারণ অনেকে বলে আমাকে নাকি দান করেছে, কিন্তু দান হিসেবে নেব না, কারণ তাকে আমি কখনো ছোট করতে পারবো না যে আমাকে টাকাটা পাঠিয়েছিল, সে ভালোবেসে আমাদেরকে পাঠিয়েছিল। তারপরে আমাদের একটা কে ওটা গীতা আন্টি আমাদের একটা মিক্সার গ্রাইন্ডার দিয়েছিল, খুব উপকার হয়েছে। আর আমরা খুব গুছিয়ে যত্ন করে রাখি, আর যখনই আমি কিছু পেস্ট করে আমি বলি এটা গীতা আন্টি দিয়েছিল বলো, তো এরকম বলি। যারা যেটা দিয়েছে, যেমন মাইক্রোওভেনটা, প্রথমে মানুষ ভাবছিল যে মাইক্রোওভেন নিয়ে কি হবে, তো যে আমাদের যে দিদিটার নাম কি, সমর্পিতা দিদি, তো দিদি বাড়িতেও গেছিলাম। ওই আমরা গিফট পেয়েছি রানাঘাটে থাকতে, বিয়ের পরে অনেক কিছুই গিফট পেয়েছি, যেমন শাড়ি পেয়েছি, অনেক শাড়ি পেয়েছি, বেডশিট পেয়েছি, তারপরে একটা শোকেস পেয়েছি, তারপরে আর কি মিক্সার পেয়েছি, ফ্রিজের জন্য 10,000 টাকা পেয়েছি। আর মনে হয় আমরা আবার 2,000 না 2,500 টাকা দিয়েছিল ডাইনিং, সেটা আমরা সেটা গোবরডাঙ্গা এসে কিনেছিলাম। তো যাই হোক, আর মাইক্রোওভেন, এই জিনিসগুলো কথা বললাম, এইগুলো আমরা জন্য সোর্সে পেয়েছি, তার হাত ধরেই আমরা পেয়েছি। আর একটা গয়না পেয়েছি, একটা না দুটো গয়না, একটা নাকের একটা কানের। যাই হোক, আর যে মাইক্রোওভেনটা সেটা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল দিদিভাই, সমর্পিতা দিদিভাই, রানাঘাটে থাকে। দিদি খুব ভালো, দিদির সঙ্গে আমার এখনো মাঝে মাঝে কথা হয়। তো আসার একদিন না যেদিন আসবো সেদিনও দিদির সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। তো দিদি বলেছিল খুব মিস করবো তোমাদের, আবার যদি কখনো আসো অবশ্যই এসো আমাদের বাড়ি। তারপর তো যাওয়াই হয়নি, আর যাওয়া করে যাওয়া হয়নি। তো যাই হোক, এই যে গিফটগুলো আমাদেরকে তোমরা দিয়েছো বা আমাদের ভিউয়ার্স অনেকেই দিয়েছে, এটা কিন্তু কখনোই আমি ছোট করছি না, একদমই না। আমাদের সংসারের একটা বড় শূন্যতা পূরণ করেছে। তাই বলে এটা নয় যে এই কটা জিনিসে আমার সংসারটা পুরো গোছানো হবে। এটাই আমি কিন্তু যারা গিফটটা দিয়েছো তাদের কিন্তু কোনোভাবে ছোট করছি না, তোমরা আমাকে গিফটটা দিয়েছো বলে আমি বলতে বসেছি। হ্যাঁ, অবশ্যই সংসারের 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে এই জিনিসগুলো আছে, এটা সেগুলো আমরা মাথায় তুলে রেখেছি। আর 2 ভাগ তো আমাদের কিনতে হয়েছে, তাই না? ধরো কথা আমরা যে গোবরডাঙ্গায় এসে ওয়াশিং মেশিনটা কিনতে হলো একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট। গোবরডাঙ্গা কেন, রানাঘাটে থাকতেও তো শুরুতে গ্যাস ওভেন থেকে শুরু করে বাসনপত্র, বিছানা, খাট, তারপরে হচ্ছে আমাদের এখানে আলমারি, ওয়াশিং মেশিন, এটা ওটা সেটা। একটা সংসারে কি কম জিনিস থাকে? যারা অ্যাকচুয়াল সংসার করো, মানে সবাই তো সংসারই, তোমরা যারা বেশিরভাগ ভিডিও দেখো তোমরা জানো একটা সংসারে কত কিছু লাগে। তোমরা অনেকে আছো 20 বছর, 30 বছর, 40 বছর ধরে সংসারই করছো, এখনো কিন্তু তোমাদের মনে হয় ইস এটা যদি কেনা হতো ভালো হতো, আমার সংসারটা না পরিপূর্ণ নেই, এই জিনিসটা দরকার। এখনো পর্যন্ত তোমরা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারোনি বা অনেক কিছু প্রয়োজন,
সেক্ষেত্রে আমরা সবেমাত্র 1 বছর হ্যাঁ, সংসার এবার 1 করছি। বছরের মধ্যে যে জিনিসগুলো গিফট পেয়েছিলাম সেই জিনিসগুলো যদি তখন গিফট না পেতাম তাহলে হয়তো আমাদের এটা 2 বছর লাগবে। আরো 1 বছর লাগতো। এই যে জিনিসপত্রগুলো 1 বছরে করেছি, হয়তো এই আলমারিটা কিনতাম না, আলমারির বদলে হয়তো ফ্রিজটা কিনতাম, বা ওয়াশিং মেশিন কিনতাম না, বা ওয়াশিং মেশিনের বদলে হয়তো অন্য কিছু শোকেস কিনতাম, বা যা হোক কিছু কিনতাম, এটা কিনতাম। তো যারা আমাদেরকে গিফটগুলো করেছে তাদেরকে তো কোনোভাবেই ছোট করছি না, কিন্তু শুধুমাত্র সেই 2 জন বা 3 জন সেই হাতে গোনা কজনকেই বলতে চাইছি যে এই কটা জিনিসে না একটা সংসার পরিপূর্ণতা পায় না। তবে হ্যাঁ, এটা বলতে পারো যে 30% পরিপূর্ণতা অবশ্যই পেয়েছে। আর অবশ্যই সেই সময় আমরা ইনস্ট্যান্ট হেল্প এগুলো থেকে কিন্তু পেয়েছি। ঠিক আছে, তো অনেক বড় হেল্প পেয়েছি। তো এটা আমরা কখনো অস্বীকার করি না, কিন্তু এই যে কথাটা বলা যে আমরা কিছুই করিনি আমাদের সংসারে, এটা আমাদের খুব খারাপ বা যে কোনো একজন সংসারটাকে গুছিয়ে দিয়েছে, এটা কিন্তু তোমাদের ভুল লাগে, কারণ আমাদের সংসার কিন্তু আমরাই গুছিয়েছি, অনেক কষ্ট করে গুছিয়েছি, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। দেখো কত কিছু করলাম এখানে এসে, বা ওখানে থাকাকালীন রানাঘাটে থেকেও এই যে থালা বাসন হানা, আমাদের বেশিরভাগ জিনিসই সব রানাঘাটের, কারণ রানাঘাটে থাকতে আমরা সব প্রচুর কেনাকাটা করেছি। মানে আমাদের সংসারে তখন কিছুই ছিল না, যেদিন আমরা প্রথম কেনাকাটা করা শুরু করেছিলাম, প্রথম দিন খাট কিনেছিলাম, আর তারপর থেকে আস্তে আস্তে সমস্ত জিনিসপত্র, বাসনপত্র, তারপরে আমরা বুঝে গেছি কতটা খরচা হয় একটা সংসারে, তাই না? মানে কোনো ওইরকম 50,000 বা 1 লাখেও কুলো না একটা সংসার দাঁড় করাতে গেলে, দেখলাম তো প্রচুর টাকার ব্যাপার। তো যাই হোক, এইটাই আমি বললাম। তো যারা আমাকে গিফট দিয়েছো বা ভালোবেসে আশীর্বাদ করেছো, তো তারা কিন্তু একদম কেউ খারাপ ভাবে না, আমি কিন্তু তোমাদের একদমই ছোট করিনি। তোমরা যারা ভালোবেসে আমাকে গিফটগুলো দিয়েছিলে, তাদের সবার গিফট কিন্তু আমি মাথায় করে রাখবো, ভালোবেসে যত্ন করে, খুব যত্ন করে রাখি, যত্ন করেও রাখি। এমন না যে আমরা ওই যেমন তেমন গিফট পেয়েছি বলে যেমন তেমন, যে গিফটগুলো তোমরা 1 বছর আগে দিয়েছো, এখনো তোমরা দেখবে যখন ক্যামেরা দেখায় মনে হয় যেন একদম আমি নতুন। প্রত্যেকদিন যত্ন করে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে ব্যবহার করি। তো এটাই বলার ছিল। তো এরকমটা বলো না যে আমাদের সংসার আমরা গোছাইনি, ঠিক আছে? আমরা হয়তো কিছু গিফট পেয়েছি, কিন্তু তাও হলেও আমাদের সংসারটা আমরা কিন্তু গুছিয়েছি, ঠিক আছে? আর শুধু গিফট পেলেই তো হয় না, সেগুলো গুছিয়ে রাখতেও জানতে হয়, তাই না? তো গিফট বলেই যে ও ছাড়ো আমার টাকায় কিনিনি, ও ওখানে পড়ে থাক, ও ওখানে থাক, এরকম কিন্তু না, ঠিক আছে? আমাদের সংসারে যদি 20টা জিনিস থাকে, তার মধ্যে হয়তো আমরা 6টা-7টা গিফট পেয়েছি, বাকিটা কিন্তু সমস্তটা আমরাই কিনেছি। যেগুলো গিফট যদি না পেতাম তাহলে হয়তো সেগুলো আমরাই কিনতাম, সেটা দেরি হতো, আমি আগেও যেটা বললাম। আর একটা কথা, প্রত্যেকটা ভিউয়ার্স আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, মানে কি বলবো, একটা রত্ন। সব যে কজন ভিউয়ার্স হাতে গোনা বা হাজার হাজার যে ভিউয়ার্স, সবাই এক একটা রত্ন, আলাদা আলাদা। তো তুমি নিজেও ভুল ভেবো না আর অন্যদেরকেও ভুল বুঝিও না, ঠিক আছে? আর এবার যেটা হচ্ছে কথা হচ্ছে, যারা আমাদেরকে খারাপ কমেন্ট করে, আমি 2-1জনকে রিপ্লাই দিই। এবার দেখো, আমরাও তো মানুষ, তারা যদি এমন জঘন্য থেকে জঘন্যতর কমেন্ট করে, তাদের মানসিকতা এখানে দেখায়, তাহলে তো আমি সেখানে একটা রিপ্লাই দিতেই পারি, কারণ যেহেতু এটা চ্যানেলটা আমার, চ্যানেলে ভিউয়ার্সরাও আমার, তো সেই ভিউয়ার্সরা যদি আমাকে কোনো উত্তপ্ত করে, আমি সেটা কিছু ক্ষেত্রে ইগনোর করে যাই। আর কোন সময় ইগনোর করি বা করি না, সেটা তো আমার যেটা মনে হয় আমি সেটা করি। আর তার মধ্যে সবসময় মুড সুইং হয়, এবার তাছাড়া কখনো বলে ছেড়ে দাও, আবার কখনো বলে দাঁড়াও, তো একটা রিপ্লাই দেওয়া দরকার, কারণ আমার খারাপ লাগে। এবার মাঝে মাঝে ইগনোর করি, সেটা ইগনোর করার মতন, যখন দেখি যে না ইগনোর করার মতন না, আমার রিপ্লাই দেওয়া দরকার, তখন আমি কিন্তু তাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিই। আগের দিন যেমন একজন কমেন্ট করেছে, বলছে ইউটিউব যদি না থাকতো তাহলে তোর যে কি হতো, তুই যে এত খেতে ভালোবাসিস, তার মানে সে বলতে চাইছে ইউটিউব যদি না থাকতো আমার বোধহয় খাওয়াই হতো না। তো দেখো, খাওয়া না, একটা কথা বলি আমি, আমার কথাটা শেষ না আমি ওই বিষয়ে কথা বলবো। মানু বলেছে ইউটিউব না থাকলে, মানু না, যে বলেছে ইউটিউব না থাকলে তুই যে কি করতিস, খাওয়াই হতো না। তো দেখো, ওই ইউটিউবে এসেছে 2.5 থেকে 3 বছর, তার আগে কি খায়নি, বড় হয়নি? এই দেখছো তোমরা, ওর বয়স এখন 23+, তো 23 বছরে 20 বছর কেউ না খেয়ে বড় হয়েছে, তোমাদের মনে হয়? তো যাই হোক, আমি তাকে ওই জন্য আমার খুব রাগ হয়ে গেছিলো, আমি রিপ্লাই দিয়েছি যে দেখো, ইউটিউব যদি না থাকতো আমরা ফুল ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়ি গিয়ে গিলতাম 3 বেলা, এরকম ভাবে লিখেছি। তো যাই হোক, লিখেছি, আমার রাগ হয়ে গিয়েছিল, আমি আবার বললাম যে থাক, ওরকম বলার কি দরকার। এবার তার মধ্যে বলছে আমরা তো জড় বস্তু না যে যা বলবে তাই সইব, অনেক তাই না? কিছুই এবার সইতে হয়, সইও। এবার মাঝে মাঝে যেগুলো রিপ্লাই দেয়ার সেগুলো দিই, কারণ তারা ভিউয়ার্স হিসেবে তাদেরও যেমন বলার অধিকার আছে, আমি যেমন ভিডিও করি আমারও তো কিছু বলার অধিকার আছে, তাই না? আমি তো আমার ভিউয়ার্সদেরই বলছি, আমি তো বাইরের কাউকে কিছু বলতে যাচ্ছি না, অন্যের ভিডিওর কমেন্টের লোকেদের তো কিছু বলতে যাচ্ছি না, আমি আমার কমেন্টের আমার ভিউয়ার্স, আমার ফ্যামিলির লোক, হ্যাঁ তাদেরকে বলছি। আমার বড় যদি আমাকে একটা কথা বলে, তাহলে নিশ্চয়ই আমি আমার বরকেও বলবো
এবার একটা কথা বলি, আমাদের এই ইউটিউবের পরিবারটা হচ্ছে একটা ফ্যামিলির মতো। ফ্যামিলিতে থাকে না ভালো মন্দ সব রকম মানুষ থাকে, কেউ খুব ভালোবাসে, কেউ আবার একটু টেরা টেরা কথা বলে। তো আমাদের কিছু ভিউয়ার্সও আছে আমাদেরকে সেভাবে টেরা টেরা কথা বলে, সেই জন্য তাদেরকে উত্তরটাও এই দিতে যেমন হয়। দু একজন এত বাজে বাজে কমেন্ট করে, চোখ দিয়ে জল বেরিয়ে যায় সত্যি সত্যি। মাঝে মাঝে এই যেমন একটা বিষয় নিয়ে এখান থেকে যখন গোবরডাঙ্গায় ছিলাম তখন আমি রিপ্লাই দিয়েছিলাম কান্নাকাটি করে। তো তোমরা তখন সবাই বলেছিলে ইগনোর করবে, এগুলো ইগনোর করবে, দেখেই ডিলিট করে দেবে। তো তার জন্য কিন্তু আমি এগুলো দেখেই এখন ডিলিট করে দিই, এগুলো নিয়ে কথা বলি। এরকম আগের দিনও এরকম একজন বাজে কমেন্ট করেছে ওই আমার বাচ্চা বিষয় নিয়ে। কি বিচ্ছিরি কমেন্ট বন্ধুরা, তোমাদের আমি কি বলবো, মানে সে জঘন্য থেকে জঘন্য, সে কথা মুখে আনা যায় না। সেই আগের বার যেমন কমেন্ট করেছিল ওর থেকেও বাজে কমেন্ট করেছে। এটা মানে সে যে মানুষ নাকি অমানুষ নাকি সে কি আমি জানি না, সে এমন একটা জঘন্য কমেন্ট করেছে আমার বাচ্চাটাকে নিয়ে। তো যাই হোক আমি এগুলো ইগনোর করি, এমনি প্রচুর কথা ইগনোর করি, মাঝে মাঝে টুকটাক একটু রিপ্লাই দিই, এই যা। তো যাই হোক আমি বলে দিলাম, তোমরা যেন কেউ কোনো খারাপ ভেবো না আমার কথা, আমি তোমাদের কারোর মনে কোনো দুঃখ দিতে চাই না। আমি এখন একটা সুন্দর সময় পার করছি, আর ভাতে গোনা মাত্র কয়েকটা দিন, মানে কয়েকটা মাস বাকি আছে, খুব বেশি দিন আর বাকি নেই। কিভাবে যে এই সময়টা পেরিয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। প্রথম যখন জানতে পেরেছিলাম তখন ভাবতাম যে কবে যাবে সময়টা, এত দীর্ঘ সময় 9 মাস কবে যাবে, আমি কি করে পার করব, আমি কি করে পারবো সব কিছু, আমি এই অবস্থায় কি করব, আমার মাথা কাজ করতো না, আমি পাগল হয়ে যেতাম টেনশানে। তো যাই হোক দেখো দেখতে দেখতে কিন্তু বহু মাস, মানে অনেকগুলো মাস পার করে চলে এসেছি, আর খুব কম সময় বাকি, মানে হাফের বেশি সময় পার করে চলে এসেছি, আর কিছুটা সময় বাকি। তারপরে কিন্তু চলে আসবে আমাদের মধ্যে, তখন আমাদের লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে একরকম ছিলাম, এখন একরকম আছি, এরপরে আরেকরকম, পুরো চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবার একরকম, মানে ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জ হওয়ার দেরি আছে, মানে এর পরে যেটা হবে সেই চেঞ্জ অনেক দিন থাকবে, জানি না কি হবে তখন। আমি যে কি করব আমি নিজেই জানি না, আমি নিজেই নিজের মতন আমি নিজেকেই ঠিক রাখতে পারি না। একটা কথা তোমাদের বলি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবুও বলি শোনো। মানু না মাঝে মাঝে খুব রাগ করে আমার উপরে, ধর কথার কথা ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, হঠাৎ করে একটা বোতলে আমার পা লেগে জল পড়লো, আমি যে কি করব, এবার তুমি দেখে চলতে পারো না, ওটা তুমি এ করো। এবার আমি বলছি মানু, আর 3 থেকে 4 মাস তুমি এরকম করো, তারপরে তোমার ধৈর্য ধরতেই হবে। ওই যে তোমার ঘুম পাচ্ছে, করব তারপরে আমি কি বলেছিলাম, আমি বলছি তোমার ঘুম পাচ্ছে, তুমি ম্যা কানের কাছে করে উঠবে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমি ঘর বাড়ি এলোমেলো আমি একদম পছন্দ করি, একটুখানি জল ফেললেও আমাদের মাথায় রাগ উঠে যায়। এবার যে বাচ্চা কাচ্চা হলে তো নোংরা হবে, আমি শুধু ভাবি আমি কি করব তখন। এবার কোলে পটি করে দিল, বাথরুম করে দিল, কি করবে, কিচ্ছু করার নেই। হয়তো তখন অ্যাকচুয়ালি কি বলতো, একটা মা তো পরিস্থিতিতে মারা সবকিছু সহ্য করতে পারে, তো তখন হয়তো আমার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে, এটাই হবে হয়তো। তাই আমি শুধু ওকে হাসি আর বলি, যখন একটু রাগ দেখাই বলি তোমার দিন ঘনিয়ে আসছে, 3 মাস পরে আমি দেখবো। শুধু আমার না, তোমারও না, আমি অতটাও রাগ করি না, রাগ না করলেও ঠিক আছে, আর কি করা যাবে। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আর আবারও যাওয়ার সময় বলে দিচ্ছি, তোমরা যারা গিফটগুলো করেছো আশীর্বাদ স্বরূপ আমরা মাথায় তুলে রেখেছি। তোমাদেরকে কিন্তু কোনো রকম ভাবে বাজে কথা যারা গিফট করেছো বলছি না, অবশ্যই আমাদের সংসারের 30% শূন্যতা তোমাদের গিফটের মাধ্যমে পূর্ণতা পেয়েছে, আর 70% সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে আশীর্বাদ করো, আর যেভাবে আমাদের হাতে হাত রেখে আমাদেরকে উপরে তুলছো এভাবে তুলো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা সুন্দর দেখে কমেন্ট করো, অবশ্যই কিন্তু লাইক। তো ম্যাক্সিমাম ভিডিও টাইম রেকর্ডিং হয়ে গিয়েছিল, মানে মেমোরি ফুল হয়ে গিয়েছিল, এটাই বলো আর কি সহজ বাংলা ভাষায়, মেমোরি ফুল হয়ে গেছে। তো সেগুলো আবার ডিলিট করলাম, আবার আসলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি তোমরা অনেকেই একটা বিষয় আজ কদিন ধরে কমেন্ট করছো, এই ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে এই ভিডিওতে আমি বলছি না। তো বিষয়টা হচ্ছে যে তোমরা অনেকে কমেন্ট করছো যে আমাকে আর শ্বশুরবাড়ি থেকে আমাকে কি গিফট দিয়েছে, তো আমি এই বিষয়ে আর কিছু বলছি না, এই বিষয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে বলবো, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হয় পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো সবাইকে টাটা, বাই। মনে হচ্ছে লাস্টে এটা মুখস্থ করে বলছি।